Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and you are learning spoken English and learning English grammar by this great YouTube channel. And I am always with you to teach you and to prepare some exceptional video lesson to teach you spoken English, English grammar and English literature also. Today I am going to teach you about spoken English by some great structure and by some useful structure, and by these structures you will be able to make lots of sentences for your English conversation and for your daily conversation also. So before going to start this lesson, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you don't miss any update video lesson of this YouTube channel. So let's get started our today's lesson. Here I have written 4 structures for making sentences, and by this 4 structure you will be able to make 400 sentences, and I will show you that technique. So this is our class number 66. I have already delivered 65 classes for spoken and freehand writing English in this YouTube channel, and if you go through the playlist you will get all the video lessons there. So first structure is সাবজেক্ট নো হাউ টু। এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা লিখব জানো, কোনো কিছু জানা বোঝাতে আমরা নো হাউ টু ব্যবহার করে থাকি। তো এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স করতে পারি, যে এরকম যদি আমরা বলি যে আমি সাঁতার কাটতে জানি, আমি সাঁতার কাটতে জানি, তাহলে এরকম হবে আই নো হাউ টু সুইম, আমি জানি, আমি সাঁতার কাটতে জানি, আই নো হাউ টু সুইম। তারপরে সে গাছে উঠতে জানে, সেটা যদি আমরা লিখি যে সে গাছে উঠতে জানে, তাহলে হি knows. We must add s or yes when the subject is third person singular number and verb will be present indefinite tense or simple present tense. So he knows how to climb on tree. He knows how to climb on tree. সে জানে গাছে কীভাবে উঠতে হয়, দ্যাট মিন্স সে গাছে উঠতে জানে। তো এই যে জানা বুঝাতে আমরা যখন কোনো আই নো, আমি লিখতে জানি, এখন লিখতে সেটি হচ্ছে একটি ভার্ব আর জানা হলো একটি ভার্ব। এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের হাউ টু ব্যবহার করে সেন্টেন্সগুলো করতে হবে। আই নো হাউ টু রাইট, আমি লিখতে জানি, আমি পড়তে জানি, আই নো হাউ টু রিড, তাহলে সে পড়তে জানে, হি নোস হাউ টু রিড। তাহলে হি সি এবং কোনো ব্যক্তি যদি হয়, ব্যক্তির একক নাম, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই যোগ করব। তাহলে সে হাঁটতে জানে, হি নোস হাউ টু ওয়াক। এই যে হাউ টু দিয়ে আমরা তখনই সেন্টেন্স তৈরি করব যখন জানা বোঝাতে আমরা ব্যবহার করব। তাহলে এই ধরনের সেন্টেন্স আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা অসংখ্যবার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা এগুলো যদি জানা থাকে, এই স্ট্রাকচার দিয়ে দৈনন্দিন জীবনে যদি আমাদের এরকম 1000 সেন্টেন্স প্রয়োজন হয়, 1000 সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো যত কিছু জানা বোঝাতে। তো সেক্ষেত্রে আমি তাকে নো বলতে বা চেনাও বোঝায়, আই নো হিম, আমি তাকে চিনি, সেটা কিন্তু জানা নয়। তাহলে আমি তার সাথে কথা বলতে জানি, আই নো হাউ টু স্পিক টু হিম অর উইথ হিম, আমি তার সাথে কথা বলতে জানি। এই যে জানা বোঝাতে সর্বদাই আমরা হাউ টু দিয়ে সেন্টেন্স তৈরি করব। তাহলে আমি জানতাম সেরকম যদি ব্যবহার করা হয়, তাহলে আমি সাঁতার কাটতে জানতাম, এরকম ক্ষেত্রে যদি হয়, পাস্ট টেন্স হলে তখন নো এর পাস্ট ফর্ম বসবে, আই নো হাউ টু সুইম,
জানতাম, যখন আমরা অতীতের কিছু বুঝাবো সেক্ষেত্রে নো এর পাস্ট ফর্মটি শুধু ইউজ করবো, আর বাকি সব স্ট্রাকচার একই। আই নিউ হাউ টু সুইম, তুমি জানতে, ইউ নো ইউ হাউ টু সুইম, তুমিও জানতে কীভাবে সাঁতার কাটতে হয়। তারপরে তারা জানতো কীভাবে বাজারে যেতে হয়, দে নিউ হাউ টু গো টু মার্কেট। এই যে জানার ক্ষেত্রে প্রেজেন্টের সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করবে এবং পাস্টের সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করে যায় সেই বিষয়গুলো এই স্ট্রাকচারের মধ্যে রয়েছে। আশা করছি ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড কারেক্টলি অ্যান্ড প্রপারলি অ্যান্ড কমপ্লিটলি। তারপর হচ্ছে যে ডু ডাস, এইটুকু যদি আমরা যদি প্রশ্ন করি, তুমি কি জানো, সে কি জানে, তারা কি জানতো, আমি কি জানতাম, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নগুলো করবো কীভাবে, প্রথমে ডু ডাস ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট, এবার নো, এবারে হাউ টু, এবারে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ভি অন মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি এরকম বলি, আমি কি বই পড়তে জানি, আমি কি বই পড়তে জানি, তাহলে হবে ডু আই নো হাউ টু রিড বুক, ডু আই নো হাউ টু রিড বুক, যে আমি কি বই পড়তে জানি, ডু আই নো হাউ টু রিড। তারপর এরকম যদি হয় যে সে কি ছবি আঁকতে জানে, ছবি আঁকতে জানে, তাহলে সে এ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। বর্তমানে যদি হয় প্রেজেন্ট টেন্স, ইফ দ্য টেন্স ইজ প্রেজেন্ট টেন্স and subject is third person singular, then we will use does. But if the subject is not third person singular, if the subject is first person, second person or plural number, then we will use do. But in past tense, all the persons or all types of subject will follow did. So in past tense there is no confusion, there is no hesitation. Only in present tense we need to follow the subject or number of subject. যদি সাবজেক্টের নাম্বার এবং পার্সন হয় থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তখন ডাজ, এবং অন্য পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে ডু। তাহলে সে কি ছবি আঁকতে জানে, ডাজ হি নো হাউ টু পেইন্ট or draw picture, সে কি ছবি আঁকতে জানে। Does he know how to paint or draw picture? সে কি জানে কীভাবে ছবি আঁকতে হয়, অথবা এক কথা হচ্ছে সে কি ছবি আঁকতে জানে, সে কি বই পড়তে জানে। Does he know how to read book? সে কি বই পড়তে জানে, সে কি সকালে হাঁটতে জানে। Does he know how to walk in the morning? সে কি মাছ ধরতে জানে। Does he know how to catch fish? তুমি কি মাছ ধরতে জানো, do you know how to catch fish? Like that we can make hundreds or thousands English sentences for our English conversation. এখন যদি আমাদের এখানে past tense ব্যবহার করতে হয় তখন আমরা কিভাবে করব, যে তারা কি বাজারে যেতে জানতো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডিড দে নো হাউ টু গো টু মার্কেট, ডিড দে নো হাউ টু গো টু মার্কেট, তারা কি বাজারে যেতে জানতো। তারপরে যদি আমি বলি যে তুমি কি কম্পিউটার ব্যবহার করতে জানতে, তাহলে ডিড ইউ নো হাউ টু ইউজ কম্পিউটার, ডিড ইউ নো হাউ টু ইউজ কম্পিউটার, তুমি কি কম্পিউটার ব্যবহার করতে জানতে। তাহলে এই যে সেন্টেন্স যেগুলো প্রয়োজন হবে আমাদের দৈনন্দিন জীবনে, এই ধরনের সেন্টেন্স যদি আমাদের প্রয়োজন হয় বা প্রয়োজন তো অবশ্যই হয়, সেক্ষেত্রে এই স্ট্রাকচার দিয়ে এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো ইজিলি
we can make and we can use in our conversation, in our writing also. দেখা যায় এরকমই যে অ্যাসার্টিভ টাইপের যে সেন্টেন্সগুলো রয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়, সেগুলো কাজে আসবে। তাছাড়া এই ধরনের ট্রান্সলেশন যে এমসিকিউ টাইপ যে জব এক্সামগুলো রয়েছে সেখানেও আসে। সো বাই দিস লেসন ইউ উইল বি বেনিফিটেড ইন ভেরিয়াস ওয়েস। এই লেসনটি শিক্ষার্থীদেরকে এই যে ট্রান্সলেশন টাইপের যে লেসনগুলো আমি এই চ্যানেলে দিয়েছি সেগুলো প্রত্যেকটি একটি লেসন অসংখ্যভাবে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে বেনিফিট করবে। তো তাহলে এই যে স্ট্রাকচার 1 এবং 2 দিয়ে যে সেন্টেন্সগুলো আমি দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয়, সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড কমপ্লিটলি। নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট ভার্ব। ভার্ব এখানে টু বি। ভার্ব টু বি বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ অ্যান্ড ওয়ার। এই 5টি ভার্বকে বলা হয় টু বি ভার্ব অথবা টু বি ভার্ব অথবা ভার্ব টু বি, যেটাই হোক। তারপর হচ্ছে কম্পেলড, এরপর হচ্ছে টু, কম্পেল টু একসাথেই। এটি বলতে আমরা বুঝাই বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। দ্যাট মিনস এটি আমি করতে বাধ্য, সেটি হচ্ছে কম্পেলড টু। আমি বই পড়তে বাধ্য, তাহলে এটি হচ্ছে আমার বর্তমানে আমি বাধ্য, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই দুটো হচ্ছে বর্তমানে প্রেজেন্ট। In present tense we will use am but in past tense we will use was, were, past tense. So আমি পড়তে বাধ্য, I am compelled to read book. I am compelled to read book. আমি কাজ করতে বাধ্য, I am compelled to do work. তারপরে আমি কাজ করতে বাধ্য ছিলাম, তাহলে অতীতে I was compelled to do the work. আমি কাজটি করতে বাধ্য ছিলাম। যদি এখানে প্রশ্ন করা হয় আমি কি করতে বাধ্য ছিলাম, তাহলে তখন হবে was I compelled to do the work। তাহলে এখন কেন এই সেন্টেন্সগুলোতে আমরা এই এমিজার ব্যবহার করে কম্পেলড লিখি, কারণ এগুলো কেউ আমাকে বাধ্য করে। দ্যাট মিনস প্যাসিভ টাইপের সেন্টেন্স। আমি কাজটি করতে বাধ্য ছিলাম, দ্যাট মিনস আমাকে কেউ বাধ্য করেছিল। তারপরে হচ্ছে মিতা স্কুলে যেতে বাধ্য, তাহলে এখানে হবে মিতা is compelled to go to school. মিতা is compelled to go to school. এখন যদি এখানে আমরা মিতাকে পাস্ট টেন্স করি তাহলে কি হবে, যে তারা মাঠে খেলতে বাধ্য ছিল, তাহলে এখানে হবে দে। পাস্ট টেন্স এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় দেন উই উইল ইউজ ওয়্যার, বাট ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার অর এনি সিঙ্গুলার দেন উই উইল ইউজ ওয়াজ। সো তারা মাঠে খেলতে বাধ্য ছিল, দে ওয়্যার compelled to play in the field. They were compelled to play in the field. তারা মাঠে খেলতে বাধ্য ছিল। তারপরে তারা কি মাঠে খেলতে বাধ্য ছিল, were they compelled to play in the field? কোশ্চেন করতে হবে, তখন অক্সিলারি ভার্বটি শুরুতে চলে আসবে, শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। অনলি ইফ উই মেক দিস সেন্টেন্স ইনটু interrogative, then we should use the auxiliary verb at the beginning of the sentence. At last or at the end of the sentence we will use only question mark. This is the difference between assertive and interrogative sentences. Interrogative এবং assertive sentence এর মধ্যে মূল পার্থক্যটি হচ্ছে auxiliary verb থাকে interrogative sentence এ
সাবজেক্টের পূর্বে আর অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে সাবজেক্টের পরে। তাহলে এই যে কম্পেলড বাধ্যর ক্ষেত্রে যদি আমরা যে সেন্টেন্সগুলো আমাদের প্রয়োজনীয় ব্যবহার করা হয় যে আমি ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছিলাম, তাহলে I am compelled to rise from the bed. I was compelled to rise from the bed. I was compelled to get up from the bed. Rise up বললেও হয়, get up বললেও হয়। তাহলে যদি এরকম আমরা বলি যে তাকে ঘুম থেকে উঠতে বাধ্য করা হয়েছিল, তাহলে এখানে এরকম হবে যে হি ওয়াজ কম্পেলড, হি ওয়াজ কম্পেলড টু get up from the bed, যে তাকে ঘুম থেকে উঠতে বাধ্য করা হয়েছিল, he was compelled to get up from the bed। তারপরে যদি আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করি তাহলে শুধু এই বি ভার্বের পরে একটি নট ব্যবহার করলেই হবে। তা এরকম যদি হয় যে তুমি বাজারে যেতে বাধ্য না বা বাধ্য নও, বাজারে যেতে বাধ্য নও, তাহলে ইউ আরেন্ট কম্পেলড, ইউ আরেন্ট কম্পেলড টু গো টু দ্য মার্কেট, ইউ আর নট কম্পেলড টু গো টু দ্য মার্কেট, তুমি বাজারে যেতে বাধ্য নও। এরপরে আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে আরেন্ট ইউ কম্পেলড টু গো টু দ্য মার্কেট, তুমি কি বাজারে যেতে বাধ্য নও। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ যদি করি, ইন্টারোগেটিভ, তাহলে হবে এরকম আরেন্ট ইউ কম্পেলড, aren't you compelled to go to the market? In interrogative sentence we must use interrogative sign। তাহলে এই সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাফার্মেটিভ আকারে করা যায়, কিভাবে নেগেটিভ আকারে করা যায়, কিভাবে ইন্টারোগেটিভ করা যায় সেগুলো আমি এখানে দেখিয়েছি। ঠিক এর আগের সেন্টেন্সগুলোকেও কিভাবে অ্যাফার্মেটিভ করতে হবে, কিভাবে নেগেটিভ করতে হবে সেগুলো আমি দেখিয়েছি। সো একদম বেসিক লেভেলের শিক্ষার্থীদের যেভাবে শেখানো হয় সেভাবে আমি শেখানোর চেষ্টা করছি। সো আই থিঙ্ক ইউ মাস্ট লাইক দিস ভিডিও অ্যান্ড ইউ উইল শেয়ার দিস ভিডিও লেসন উইথ ইউর ফ্রেন্ডস। দেন ফোন নাম্বার যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব, ইউজ রয়েছে। এই ইউজ মানে সাধারণ যে ব্যবহার, সেটি সাধারণ আমরা ব্যবহার করি, যেমন আই ইউজ মার্কার পেন এই ক্ষেত্রে। আর গেট ইউজ টু নতুন পরিবেশে, নতুন পরিবেশ সম্পর্কে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে গেট ইউজ টু ব্যবহার করা হয়। আর এই ইউজ টু অতীত অভ্যাস। আর এই ইউজ টু দিয়ে আমরা ব্যবহার করতে পারি বর্তমানের অভ্যাসের ক্ষেত্রে। কীভাবে সেগুলো আমি দেখাচ্ছি। যে আমি কম্পিউটার ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে হবে আই ইউজ কম্পিউটার, আমি কম্পিউটার ব্যবহার করি। তারপরে যে আমার বন্ধু ল্যাপটপ ব্যবহার করে, তাহলে মাই ফ্রেন্ড uses, because my friend here is third person singular number, so we should use uses, যে ব্যবহার করে, দ্যাট মিনস
সবসময় কমনলি সাধারণত ব্যবহার করে, বর্তমানে ব্যবহার করে, বর্তমানে যদি বা সাধারণভাবে কোনো কাজ হয়ে থাকে সেগুলো প্রেজেন্ট টেন্সে আমরা লিখব। তাহলে মাই ফ্রেন্ড ইউজেস ল্যাপটপ, মাই ফ্রেন্ড ইউজেস ল্যাপটপ। তারপরে সে সেলফোন ব্যবহার করত, সেলফোন ব্যবহার করত, দ্যাট মিনস অতীতে ব্যবহার করত। ইন পাস্ট ইজ করত, করত বললে আমরা অতীতেই বুঝিয়ে থাকি। তাহলে হি ইউজড সেল ফোন, হি ইউজড সেল ফোন। তার মানে এটি বোঝা যাচ্ছে যে সে অতীতে কোনো কিছু ব্যবহার করত। এই যে সাধারণভাবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ ব্যবহার করে থাকি। এখন গেট ইউজড আমরা কোন সময় ব্যবহার করব সেটি আমরা এখন জানব। এগুলো অনেক বেশি আমাদের দৈনন্দিন জীবনের যে কথা বলার ক্ষেত্রে আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। সো দিস স্ট্রাকচারস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কনভারসেশন অ্যান্ড we need to learn this structure very carefully. তো এরপরে আমরা এই গেট ইউজ টু কীরকম হবে, যে আমি এখন ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত হচ্ছি, আমি এখন ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত হচ্ছি। তাহলে আই অ্যাম গেটিং used to using ল্যাপটপ। তাহলে গেট ইউজ টু, গট ইউজ টু, এরপরে আইএনজি ব্যবহার করা হয়, যেটি আমি এখানে লিখেছি যে গেট ইউজ টু, গট ইউজ টু এর পরে আমরা যে ভার্বটি লিখব সেটি হচ্ছে আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে আমি বর্তমানে বা আমি এখন ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত হচ্ছি। আই অ্যাম গেটিং ইউজ টু ইউজিং ল্যাপটপ নাও, আমি এখন ঢাকা শহরে অভ্যস্ত হচ্ছি বা বাস করতে অভ্যস্ত হচ্ছি। আই এম গেটিং ইউজ টু লিভিং ইন ঢাকা সিটি, আমি ঢাকা শহরে বসবাস করতে অভ্যস্ত হচ্ছি। আমি গ্রামে বসবাসে অভ্যস্ত হচ্ছি। আই এম গেটিং ইউজ টু লিভিং ইন দ্য ভিলেজ, আমি গ্রামে বসবাসে অভ্যস্ত হচ্ছি। তাহলে এই যে কোনো কিছুর নতুন পরিবেশে যদি আমরা অভ্যস্ত বুঝিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো বি ভার্ব, তারপরে এই গেটিং ইউজ টু, এরপর হচ্ছে আরেকটি ভার্বের সাথে আইএনজি। আই এম গেটিং ইউজ টু, তারপরে যে ভার্বটি আমরা ব্যবহার করবো সেই ভার্বের সাথে আইএনজি। আই এম গেটিং ইউজ টু ইটিং, আই এম গেটিং ইউজ টু ড্রিঙ্কিং, I am getting used to living, I am getting used to walking, I am getting used to walking in the morning, আমি সকালে হাঁটায় অভ্যস্ত হচ্ছি। সে সকালে হাঁটায় অভ্যস্ত হচ্ছে, he is getting used to, কারণ হচ্ছে তারপরে সিঙ্গুলার পরে ইজ ব্যবহার করতে হয়। he is getting used to walking in the morning, সে নদীতে গোসল করে অভ্যস্ত হচ্ছে, he is getting used to taking bath in the river, সে নদীতে গোসলে অভ্যস্ত হচ্ছে। তাহলে এই নতুন পরিবেশে অভ্যস্তের ক্ষেত্রে আমরা গেট ইউজ টু ব্যবহার করে থাকি। তারপরে এই ইউজ টু আমরা ব্যবহার করব কখন, এখানে আমরা বর্তমানে ব্যবহার করতে পারি, অতীতেও ব্যবহার করতে পারি। তাহলে বর্তমানে যদি হয় সেক্ষেত্রে আমরা এম ইজের ব্যবহার করব, আর অতীতে হলে ওয়াজ ওয়ার। তাহলে এরকম যে আমি এখানে বলতে পারি যে আমি ড্রিঙ্কিং করতে অভ্যস্ত ছিলাম, আমি ড্রিঙ্কিং করতে অভ্যস্ত ছিলাম। তাহলে I was used to drinking, I was used to drinking, আমি ড্রিঙ্কিংয়ে অভ্যস্ত ছিলাম। তারপরে আমরা আরেকটি উদাহরণ যদি দেই যে
সে সে সকালে জাগতে অভ্যস্ত। সে সকালে ঘুম থেকে জাগতে অভ্যস্ত। তাহলে সেক্ষেত্রে এরকম হবে যে হি ইজ ইউজ টু গেটিং হি ইজ used to getting up early. He is used to getting up early. সে সকালে ঘুম থেকে জাগতে অভ্যস্ত। তারপরে আমরা শুধু ইউজ টু দিয়ে অতীতের অভ্যাস বোঝাতে পারি। আমি সকালে হাঁটতে বা হাঁটতাম, সকালে হাঁটতাম। তাহলে এরকম বলতে পারি আমরা আই ইউজ টু। যখন আমরা সেই এইভাবে ইউজ টু ব্যবহার করে বুঝাবো অতীতের কোনো অভ্যাস, সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মটি ব্যবহার করব। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে আমরা যদি আবার একটু ফ্ল্যাশব্যাক করি, শুধু ইউজ ব্যবহার করবো আমরা যখন সাধারণ কোনো অভ্যাস বুঝাবো, সেক্ষেত্রে গেট ইউজ টু ব্যবহার করবো নতুন কোনো কিছুতে অভ্যস্ত হলে বা নতুন কোনো পরিবেশে অভ্যস্ত হলে সেক্ষেত্রে। আর এই বি ভার্বের পরে ইউজ টু, তারপর ভার্বের সাথে আইএনজি, গেট ইউজ টু ব্যবহার করলেও ভার্বের সাথে আইএনজি, এবং বি ভার্বের পরে ইউজ টু ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি আমরা তখনই লিখবো যখন বি ভার্ব যখন আমরা ব্যবহার করবো যে আমি অতীতে অভ্যস্ত ছিলাম আর বর্তমানে অভ্যস্ত আছি সেটির ক্ষেত্রে। আবার শুধু ইউজ টু দিয়েও বর্তমানে অভ্যাস বোঝানো যাবে, ইউজড টু দিয়ে অতীতের অভ্যাসও বোঝানো যাবে। যখন শুধু ইউজ টু ব্যবহার করবো তখন এখানে ভার্বের বসবে বেস ফর্ম, আর বি ভার্ব দিয়ে আমরা যখন লিখবো সেক্ষেত্রে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে লিখতে পারবো। তাহলে এই হচ্ছে এই ইউজ টু দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করে আমরা কথা বলার সময় বলতে পারি এবং লেখার সময়ও এগুলো ব্যবহৃত হয় বা লেখার সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি। সো দিস lesson was about only 4 structures for making English sentences for your audience and to be fluent in spoken English, and also this lesson will help you for your free handwriting department also. Free handwriting skill will be developed by this YouTube channel or by this video lesson. So today I don't like to make this video lesson longer, and I should say here goodbye. Thanks for watching. Thanks to all.